আজ ৭ বছর পর দেশে ফিরছে ইভান। ফ্লাইটে বসে আছে, হাতে একটা পুরনো খাম। খামটা খুলে খামের ভিতর থেকে একটা পেপার হাতে নিল ইভান। পেপারটার উপরে বড় বড় অক্ষরে লেখা ডিভোর্স। পেপারটায় এক কোণে জ্বলজ্বল করছে একটা মেয়ে স্বাক্ষর। ইভান এক দৃষ্টিতে কতক্ষণ স্বাক্ষরটার দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে নিল। আমি আসছি আমি। কেন তুমি আমার সাথে এমনটা করলে? জবাব তোমাকে দিতেই হবে। বি রেডি প্রেয়সী, বি রেডি। সম্পূর্ণ নাম মাসুদ আল ইভান, বয়স 25, দেখতে বেশ সুদর্শন, লম্বা 6 ফিট, ফর্সা মিডিয়াম বডি, হাজারো মেয়েদের ক্রাশ। কিন্তু রাগটা নাকের ডগায়, সবসময় যেন তার মেজাজ বিগড়ে থাকে। কারোর সাথে কথা বলে না, মেয়েতে দূরের কথা, তেমন কোনো ছেলেদের সাথেও মিশে না। হাতে গোনা কয়েকজনের সাথে কথা বলে, তাও ছেলে। প্রয়োজনের অতিরিক্ত কথাই বলে না, সবসময় অন্যদের থেকে নিজেকে গুটিয়ে রাখে। অবশ্য এই সব কিছুর পিছনে একটা কারণ রয়েছে, সেটা গল্পের মধ্যে আস্তে আস্তে জানতে পারবেন। বাড়িতে ফিরেই নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে গেল ইভান। পারভিন বেগম ইভানের মা। কোথায় যাচ্ছিস বাবা? এতদিন পর বাড়ি ফিরে এখনই কোথায় যাচ্ছিস? বিদেশে থাকতেও একটা দিনও ফোনেও আমাদের কারোর সাথে কোনো পর্যন্ত কথা বলিসনি, তুই এখনও আমাদের উপর রেগে আছিস? আমি তো এখানে থাকতে আসিনি মিসেস চৌধুরী। আর রাগ অভিমান আপন মানুষদের উপরেই আসে, আর আমার আপন বলতে কেউ নেই যে তাদের উপর রাগ করব আমি। এসব তুই কী বলছিস বাবা? ইভানের বাবা বলছে, বিদেশে তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, বেয়াদব হতে তুমি কি ভুলে গেছো মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়? আর এসে কোথায় যাচ্ছ তুমি? আপনার স্বামীকে বলে দিন মিসেস চৌধুরী, উনি যেন আমার জীবনে কোনো নাক না গলান। এমনিতেই উনি আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করেছে সব ফেরত দিয়ে দিব, টেনশন করতে বারণ করুন বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখলে তোমার ছেলের ব্যবহার? আমার ছেলেটা কখনোই এমন ছিল না। আমার ছেলের এমন হওয়ার পিছনে শুধুমাত্র তুমিই দায়ী। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল কথা। ওর এত সুন্দর গানের মধ্যে কর্কশ গলায় বেজে উঠল ওর বজ্জাত ফোনটা। গান থামিয়ে ফোনটা হাতে নিয়ে বিরক্ত হয়ে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। ফোনের স্ক্রিনে বড় বড় করে অক্ষরে লেখা সুন্নি। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কী রে, কই তুই? এই তো বাসায়। কথার বেস্ট ফ্রেন্ড ওই সুন্নিটাই রাফিয়া। এখনও বাসায় মানে? ভার্সিটিতে কখন আসবি? এই তো আসছি, তাড়াতাড়ি আয়। আমি সে কখন থেকে এসে বসে আছি। আর আজকের ডেটটা মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না আবার? এই নিয়ে কালকে রাত থেকে 10 বার আমাকে আমার ডেটটার কথা মনে করিয়ে দিয়েছিস। শুন না। কি? ওই ডেটটা কি মানতেই হবে? অন্য কোনো খেলা দে না। না, ওটাই মানতে হবে। তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আয়। কথার সম্পূর্ণ নাম তাসকিয়াতুন কথা। অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে। কথা রাফিয়া একই ক্লাসে পড়ে। কথা দেখতে শুনতে ভালো, আর ওর গায়ের রঙটা একটু আলাদা, যাকে বলে হলদে পশা। লম্বা 5 ফিট 1, পড়াশোনায় খুবই ভালো, ক্লাস টপার। ছেলেদের সাথে মেশে না, ওর কোনো ছেলে বন্ধুও নেই। পরিবার থেকেও ওর সাথে ছেলের কথা বলাটা অ্যালাউ করে না। যথেষ্ট নম্র ভদ্র একটা মেয়ে, বড্ড চুপচাপ থাকে সবসময়। নিজেকে সব কিছু থেকেই সবসময় গুটিয়ে রাখে। এই পৃথিবীতে শুধুমাত্র রাফিয়ার সাথে একটু প্রাণ খুলে কথা বলে। কথার বড় একটা ভাই আছে, নাম কবির। ভার্সিটির গেট থেকে গুটি গুটি পায়ে হেঁটে ভিতরে যাচ্ছে কথা। লজ্জায় ওর মাথা নুইয়ে আসছে। অনার্সে পড়ুয়া মেয়ে কিনা বাচ্চাদের মতো মাথার দুপাশে দুটো বেনুনি করে ফ্রক পরে ভার্সিটিতে এসেছে। এটাই আজকে ওর ডেয়া ছিল যে ওকে স্কুল পড়ুয়া মেয়েদের মতো সেজে ভার্সিটিতে আসতে হবে। যদিও মুখে একটা মাস্ক পরেছে যাতে কেউ ওকে চিনতে না পারে, তবুও কেমন যেন একটা লজ্জা লাগছে। এর জন্যই এসব ফালতু গেমস কখনো কথা খেলে না। কিন্তু সেদিন রাফিয়া এক প্রকার জিদি ধরেছিল ওকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতেই হবে। শেষ পর্যন্ত রাফিয়া যেদের কাছে হার মেনে ওই খেলাটায় অংশ নিয়েছিল, আর তারই ফল এখন ভোগ করছে। কথাকে আসতে দেখে রাফিয়া দৌড়ে কথার কাছে গেল। এই পিচ্ছি, ভার্সিটিতে কি করছো? তোমাদের স্কুল তো ওই পাশে। কথার রাগে কটমট করে রাফিয়ার দিকে তাকাতে রাফিয়া চুপসে গেল। রাফিয়া বলছে, তোকে কিন্তু এই ড্রেসে খুব সুন্দরই লাগছে, কিন্তু মাস্ক পরেছিস কেন? ডেয়ারটাতে তো মাস্ক পরতে বলা হয়েছিল নাকি? মাস্ক পরতে তো বারণও করা হয়নি। এটা হবে না, কিন্তু ডেয়ার তো ডেয়ারই।
আমি তো ডেয়ারি পালন করছি। তুই কি ডেয়ার দেওয়ার সময় বলেছিলি যে মাস্ক পরতে পারবো না? তোর সাথে কথা বলে কোনো লাভ নাই। এখন একটা লেটেস্ট নিউজ শোন। কি? আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন টিচার এসেছে। শুনেছি স্যারটা নাকি খুবই হ্যান্ডসাম, সুন্দর। তুই তো খুব লুসু মহিলা রে। আমার ভাই না তোর ক্রাশ, এখন আবার তুই অন্য ছেলেদের কথা বলছিস? তোর ভাই বাদ, তোর ভাইয়ের হাতে থাপ্পড় খাওয়ার আর কোনো ইচ্ছা আমার নাই। অমন কেন রে তোর ভাই? তোর ভাই না যেন একটা রাগে বোম, সব সময় যেন মাথায় আগুন নিয়ে ঘুরে সে। এই, একদম আমার ভাইকে নিয়ে আশেপাশে কথা বলবি না। ভাইকে কিন্তু আমি বলে দিব তুই ভাইয়ের সম্পর্কে এইসব বলেছিস। না না, এত তাড়াতাড়ি মরার কোনো শখ আমার নাই। আমি কিছু বলিনি, কিছু না। চল এখন ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসের একদম লাস্ট বেঞ্চে মাথা নিচু করে বসে আছে কথা, যাতে এই সাজে কারো চোখে না পড়ে। ওর পাশেই বসে আছে রাফিয়া। হঠাৎই ক্লাসে একজন সুদর্শন পুরুষ এসে ঢুকলো। ক্লাসের সব মেয়েরা হা করে পুরুষটির দিকে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে যেন ওরা আগে কখনো এত সুন্দর পুরুষ মানুষ দেখেনি। কথা এখনও মাথা নিচু করেই বসে আছে। সবার ভালো লাগা সেই পুরুষ মানুষটিকে হঠাৎ বলে উঠল, হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম ইউর নিউ টিচার, মাই নেম ইজ মাসুদ আল ইবান। নামটা শুনেই তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো কথা। সামনের মানুষটিকে দেখে চোখ দুটো পানিতে ভরে উঠল। আজ 7 বছর পর ওর অতীত ওর সামনে দাঁড়িয়ে আছে, যে অতীতকে পেছনে ফেলার জন্য ওর এত চেষ্টা। সামনের মানুষটাকে দেখে ঘৃণায় ওর মনটা পেটে পড়ছে। এই মানুষটার জন্যই ওকে হাজারো মিথ্যে অপবাদ মাথায় নিয়ে ওর শহর ছাড়তে হয়েছিল। এই মানুষটার জন্যই ওর বাবা মা একদিন অপমানিত হয়েছিল। আজ সেই লোকটা ওর সামনে। নিজের ভয়ঙ্কর অতীতকে সামনে দেখে বসে থাকতে পারছে না। নিজের ভয়ঙ্কর অতীতটাও চোখের সামনে ভেসে উঠছে। বুকটা পেটে যাচ্ছে। এত বছর কেন এই মানুষটা আবারও ওর সামনে এলো? কেন? তবে মানুষটা বদলে গেছে অনেক। শেষ যখনই মানুষটাকে কথা দেখেছিল তখন কেবল একটু একটু দাড়ি গজিয়েছিল, আর এখন সাপ দাড়ি। আগে এতটা পশা ছিল না, আগে থেকে অনেক পশাও হয়েছে। তখন বডিটাও এমন ছিল না, এখন জিম করা সুঠাম বডি। কথা বলতে বলতে ইভানের হঠাৎই চোর কাটকে যায় ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসা একটা মেয়ের দিকে। চোখ দুটো বড্ড সেনা সেনা লাগছে। মুখে মাস্ক থাকায় চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কোনো একদিন এমনই দুই বিনুনি করা এক স্কুল পড়ুয়া মেয়ের চোখে হারিয়ে গিয়েছিল ইভান। এই মেয়েটির চোখের দিকে তাকিয়ে আজ অতীতের সেই মধুর স্মৃতিগুলো বেশি উঠছে ইভানের চোখের সামনে। হঠাৎই কিছু একটা ভেবে ইভানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে গেছে ও, কিন্তু কী কারণে এত রেগে গেল সবারই অজানা। ইভান আস্তে আস্তে কথার বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো। ইভান কথার দিকে তাকিয়ে বলল, স্ট্যান্ড আপ। কথা কাছুমাছু করেই উঠে দাঁড়ালো। মাস্কটা টেনে মুখটার একটু ভালোভাবে ডেকে নিল। যে করে হোক এই লোকটার কাছে ধরা পড়া যাবে না। যদিও ইভানের কথাকে চেনার কথা নয়, কারণ আজকের কথার 7 বছর আগের কথার মধ্যে অনেক তফাৎ, তবুও সাবধানের মার নেই। কোন ক্লাসে পড়ো তুমি? কথা উত্তর না দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে। কথা শুধু নয়, ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে। সে কোন ক্লাসে পড়াতে এসেছে সে কি নিজেই জানে না? ইভান কথার কোনো উত্তর না পেয়ে আবারও ধমকে বলে উঠল, কোন ক্লাসে পড়ো তুমি? ইভানের ধমকে কথাসহ ক্লাস শুদ্ধ সবাই চমকে উঠল। এতক্ষণ যে মেয়েরা ইভানের উপর ক্রাশ খেয়েছে তারা নিজেরাই মনে মনে নিজেদের গালি দেওয়া শুরু করেছে। এটা স্যার নাকি কোনো জমদূত? কথাকে চুপ করে থাকতে দেখে ইভানের মাথায় আরও আগুন ধরে গেল। স্পিক আপ। অনার্সে পড়া একটা মেয়ে হয়ে এইসব বাচ্চাদের মতো কী পোশাক পরে এসেছ ক্লাসে? তুমি কি এখনও বাচ্চা? ইভানের কথা শুনে এতক্ষণে সবাই বুঝতে পারলো ইভান কেন এতক্ষণ কথাকে জারছিল। কথা এখনও চুপচাপ বসে দাঁড়িয়ে আছে। হে ইউ, কোনো ম্যানার্স নেই তোমার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কোনো টিচার কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, তা জানো না? এই সমস্যা কি তোমার? আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি। ইভান আরও কিছু বলতে যাবে, এরই মধ্যে ক্লাসের ঘন্টায় পড়ে গেল। ইভান ঘন্টার শব্দ শুনে 1 মিনিটেও দাঁড়িয়ে না থেকে গটগট করে ক্লাস থেকে বেরিয়ে যায়। ইভান বেরিয়ে যেতে কথা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ওর নিঃশ্বাসটা যেন ওর গলার কাছে আটকে ছিল। ইভান বেরিয়ে যেতে রাফিয়া বলল, এই কথা, স্যার যা জিজ্ঞেস করছিল তার উত্তর না দিয়ে চুপচাপ কেন দাঁড়িয়েছিলি? কথা কটমট করে রাফিয়ার দিকে তাকিয়ে বলল, এসব হয়েছে তোর জন্য। তুই যদি আমাকে ওই ফালতু ডেয়ার না দিতি তাহলে আমাকে এত কথা শুনতেই হতো না। আর এই বদমাসটাও প্রথম দিন আসতে না আসতেই আমাকে জেড়ে দিল।
এই তুই এত সুন্দর হ্যান্ডসাম একজন স্যারকে বদমাশ বলছিস? কথা কটমট করে রাফিয়ার দিকে তাকাতেই ও ভয়ে চুপসে যায়। কলেজ থেকে ফিরে কথা কারোর সাথে কোনো কথা না বলে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে দপ করে ফ্লোরে বসে পড়ল। ওর মনের মধ্যে আজ ঝড় বয়ে যাচ্ছে। আজ এতদিন পর ওর অতীত ওর সামনে। ওর বুকের মধ্যে পুরনো ব্যথা নাড়া দিয়ে উঠছে। ওর চোখের সামনে ভেসে উঠছে সমাজের মানুষ কিভাবে ওর দিকে সেদিন আঙ্গুল তুলেছিল, কিভাবে এই মানুষটার জন্য সমাজের মানুষ ওকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে। পুরনো কষ্টগুলো আবারও ওকে ঘিরে ধরেছে আজ। কিন্তু না, ও আর আগের মতো নেই। ও এখন অনেক শক্ত। ও এখন নিজেকে নিজে সামলে নিতে জানে। ও আর কাঁদবে না। ওকে শক্ত হতেই হবে। থাকুক না এই মানুষটাও চোখের সামনে। ওকে ভেঙে পড়লে চলবে না। আর বাবা মাকেও কিছু বলাই যাবে না। তারা এমনি সারাদিন ওকে নিয়ে চিন্তায় পড়ে থাকে। তার উপর যদি আবার ইভানের ফিরে আসার খবরটা শুনতে পায় তাহলে তো হলোই। ওর কলেজে যাওয়াই বন্ধ করে দিবে। আর ওর ভাই যদি ইভানের কথা জানতে পারে তাহলে এবার একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। তার থেকে বিষয়টা নিজে হ্যান্ডেল করাই ভালো। পরের দিন কলেজ ক্যান্টিনে বইয়ে মুখ গুজে বসে আছে কথা। আর ওর পাশে বকবক করেই চলেছে রাফিয়া। এই একটা মেয়ে সারাক্ষণ ননস্টপ কথা বলতে থাকে। এত কথা একটা মানুষ কিভাবে যে বলতে পারে মাঝে মাঝেই ভেবে পায় না কথা। এরই মধ্যে হঠাৎই ক্যান্টিন নিশ্চুপ হয়ে গেল। এতক্ষণ তো ক্যান্টিনে ভালোই কোলাহল ছিল, হঠাৎ এত নিশ্চুপ কেন হয়ে গেল? দেখতে বইটা মুখ থেকে সরাতে দেখতে পেল ইভান ক্যান্টিনে ঢুকেছে। আর সব মেয়েরা কথা থামিয়ে ইভানের দিকে হা করে তাকিয়ে আছে। তাই এত নিশ্চুপ। কথা তাকিয়ে দেখলো এই রাফিয়াটাও হা করে ইভানের দিকে তাকিয়ে আছে। সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে চোখ দিয়ে ইভানকে এখন একজন একজন করে খেয়ে ফেলবে। ইভানকে দেখে কথা বই দিয়ে মুখ ডেকে ফেলল। ইভান তাকিয়ে দেখে সব মেয়েরা ওর দিকে তাকিয়ে আছে। শুধু একটা মেয়ে ওর দিকে না তাকিয়ে বই দিয়ে মুখ ডেকে রেখেছে। ইভান ব্রুকুসকে কথার দিকে তাকিয়ে তারপর কথার দিকে এগিয়ে যেতে লাগলো। কথা বই দিয়ে মুখ ডেকে রাখলেও বেশ ভালোই বুঝতে পারছে ইভান ওর দিকে এগিয়ে যাচ্ছে। ইভান যত ওর দিকে এগোচ্ছে তত কথার বুকের মধ্যে থাকা কলিজাটা তার লাফানোর গতিও বাড়িয়ে দিচ্ছে। ইভান একদম কথার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাকে পর্যবেক্ষণ করছে। কেন যেন এই মেয়েটাকে ওর ভীষণ পরিচিত বলে মনে হয়। এভাবে ইভানকে তাকিয়ে থাকতে দেখে কথার বুকের ভিতরটা ধুক ধুক করছে। ইভান কথাকে কিছু বলতে যাবে এরই মধ্যে কথা থেকে শিলা চলে আসলো। শিলাও এই ভার্সিটিরই প্রফেসর। মিস্টার ইভান এখানে কি করছেন? শিলার প্রশ্ন শুনে ইভানের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। দেখতেই তো পাচ্ছেন হাতে খাবার, আর ক্যান্টিনে মানুষ খেতেই আসে, নাচতে নয়, বলে গটগট করে চলে গেল। ইভানের উত্তর শুনে শিলা ফেল ফেল করে ইভানের দিকে তাকিয়ে আছে। ও কি এমন বলেছে যাতে ইভান এমন করে কথা বলে গেল? আর ইভানের শিলার উপর মহা বিরক্ত। যেদিন থেকে ভার্সিটিতে জয়েন করেছে সেদিন থেকে শিলা নামের ছোটোখাটো মহিলা আতঙ্ক ওর পিছনে লেগেই আছে। ইভান যেখানে যায় সেখানেই কোথা থেকে যেন এই শিলা নামক আতঙ্কটা এসে হাজির হয় কে জানে। ইভান কড়া করে কিছু বলতেও পারছে না, কারণ শিলাও এই ভার্সিটির একজন প্রফেসর। তার উপর ইভান মাত্র কিছুদিন হলো এই কলেজে জয়েন করেছে। এরই মধ্যে কোনো ঝামেলা করতে চাইছে না। ইভান চলে যাওয়ার কথা একটা স্বস্তির নিঃশ্বাস পেল। আর একটু হলে ভয়ে যেন দম আটকে সোজা উপরেই চলে যেত। কথা আজও পেছনের বেঞ্চেই বসেছে, মুখে মাস্ক পরা। ও কোনোভাবেই ইভান নামক লোকটার সামনে পড়তে চায় না। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাচ্ছে ইভান, আর কথার পাশে বসে রাফিয়া বক বক করেই যাচ্ছে। সে কিছুতেই পিছনে বসে চাইছিল না। তার ইচ্ছে ছিল সে একদম সামনে বসেই হ্যান্ডসাম স্যারের দিকে তাকিয়ে তাকিয়ে ক্লাস করবে, স্যারকে একটু কাছ থেকে দেখবে। কিন্তু কথা তাকে জোর করে এনে পিছনে বসিয়েছে। আর সেই জন্য সে কথাকে সেই থেকে বকিয়ে যাচ্ছে। কথা এখন রাফিয়ার বকবকানিতে অতিষ্ঠ। কথা ধমক দিয়ে বলছে, এই তুই থামবি? কথা ধমকটা একটু জোরেই দেওয়া হয়েছে। ইভান শুদ্ধ ক্লাসের সব স্টুডেন্ট কথার দিকে তাকিয়ে আছে। ধমক দিয়ে কথা নিজেও হতভম্ব। ইভানের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। মনে হচ্ছে কথাকে এখনই চিবিয়ে খাবে। রাফিয়া কথার কানের কাছে ফিসফিস করে বলে, কথা তো গায়া এমনি সার্জার আগেই, কাল সামান্য কারণে যে রিয়েক্ট করলো আজ তো তুই শেষ। কথা একটা ডোক গেলে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভান ওর দিকে এগিয়ে আসছে। ইভানের চোখের দিকে তাকিয়ে আটকে উঠল কথা। ইভানের চোখের মধ্যে যেন দাবানল ফুটছে। ইভান ধমক দিয়ে বলছে,
স্ট্যান্ড আপ, ইউ স্টুপিড গার্ল। ইভানের ধমক শুনে কথায় এক ঢোক গিলে ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেল। ক্লাসে আসো কী করতে? পড়াশোনা করতে নাকি চেহারা দেখাতে? তাও তো চেহারা দেখাও না, মাস্ক দিয়ে মুখটা ঢেকে এসেছ। নিজেতে ক্লাস করো না, অন্যদেরও ডিস্টার্ব করো। এটা কি ক্লাস নাকি তোমার নিজের বাড়ি মনে করেছ? এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। গেট আউট ফ্রম মাই ক্লাস। সরি স্যার, আর হবে না। কথার কণ্ঠস্বরটা শুনে ইভানের কলিজাটা ধক করে উঠল। এই কণ্ঠস্বরটা ওর বড্ড ছিনা। এই তো সে চিরচেনা কণ্ঠস্বর। না না, এই কণ্ঠস্বর চিনতে ওর কখনোই ভুল হবে না। যে কণ্ঠস্বর ওর হৃদয়ে গেঁথে আছে সে কণ্ঠস্বর চিনতেও ভুল করবে? কখনোই না। তবে কি এই সেই, তার জন্য এত প্রতীক্ষা, যার জন্য নিজের ঠিকানা ছেড়ে এই শহরে এসেছে তাকে খুঁজতে? নাম কি তোমার? ইভানের কথা শুনে চমকে উঠল। নাম তো বলা যাবে না। কথা চায় না ইভান কোনোভাবেই ওর পরিচয়টা না জানে। ও কিছুতেই চায় না ওর সেই ভয়ঙ্কর অতীতটা আবার ওর সামনে আসুক। ও আবার নিজেকে ওর অতীতের সেই স্থানে দাঁড় করাতে চায় না। কথা চুপ করে আছে। চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। কী নাম তোমার? কথা এবারও চুপ করে আছে। ইভান আবার চিৎকার করে বলছে, স্কিপ আপ স্টুপিড গার্ল, হোয়াট ইজ ইউর নেম? ইভানের চিৎকার শুনে ক্লাসের সবাই চমকে উঠল। কথা কিছু বলতে যাবে এরই মধ্যে ক্লাস শেষের ঘন্টা পড়ে যায়। ঘন্টা শব্দ শুনে ইভান চলে গেল। আর কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে রইল। কথা মনে মনে বলছে, জানি না কতদিন আর এভাবে চলবে, কতদিন আর নিজেকে এভাবে আড়াল করে রাখবো। সে যেহেতু এই ভার্সিটির প্রফেসর, এখানেই থাকবে। একদিন না একদিন তো সব কিছু তার সামনে আসবেই। তখন আমি কি করব? হে আল্লাহ, আমি কি কখনো শান্তি পাবো না? যে অতীত থেকে পালাতে এত দূরে এসেছি সে অতীত আজ সামনে। আর কোথায় পালাবো আমি? আর আগে তো উনি এতটা ভয়ঙ্কর ছিলেন না। এখন এমন কেন? ওনাকে দেখলেই তো আমার ভয় ভয় লাগে। কলেজের বাহিরে বাইকে হেলান দিয়ে কথার জন্য দাঁড়িয়ে আছে কবির। ওদিক থেকে রাফিয়াকে একা আসতে দেখে রাফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কথা কোথায়? প্রশ্নটা শুনে রাফিয়া চোখ তুলে উপরের দিকে তাকালো। এতক্ষণও নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। মাথা তুলে কবিরকে দেখে রাফিয়ার মুখে বিস্তর একটা হাসি ফুটে উঠল। কতদিন পর আজ এই মানুষটাকে দেখতে পেল রাফিয়া। ভাইয়া আপনি? কথা কোথায়? ওকে দেখছি না যে। এতদিন পর আসলে আগে একটু জিজ্ঞেস করবেন না কেমন আছি, কি খবর? তা না এসে কথার কথা জিজ্ঞেস করছেন। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি বেশ ভালো আছো। দিন দিন বাপের অন্ন ধ্বংস করে মোটা হচ্ছ। তোমাকে আর কি জিজ্ঞেস করবো? রাফিয়ার আগে কটমট করে, আপনি আমাকে মোটা বললেন ভাইয়া? মোটাকে মোটা বলবো না তো কি পাতলু বলবো? দেখুন ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। ভালো না হলে কি করবে তুমি? রাফিয়া কিছু বলতে যাবে এরই মধ্যে কথা এসে গেল। এই তোরা আবারও শুরু হয়ে গেল তোদের। এই কথা দেখ না, তোর এই উল্লুক ভাইটা আমাকে মোটা বলেছে। এই মুটি, তুমি উল্লুক কাকে বললে? কাকে আবার? আপনাকে। আপনি আমাকে মুটি বললেন কেন? আমি কি উল্লুক? এই তোরা থামবি? কি জগরটে মহিলা, তোদের মতো পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছিস। এখন চল তো, বাসায় ফিরতে দেরি হয়ে যাচ্ছে। চল। এখানে দাঁড়িয়ে মোটির সাথে ঝগড়া করে আমার কোনো লাভ নাই। রাফিয়া কিছু বলতে যাবে এরই মধ্যে কথাকে নিয়ে বাইকে স্টার্ট দিয়ে শো করে চলে গেল কবির। এই অপমানের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। আমাকে বুটকে বলা উল্লুক একটা, বন মানুষ, ছাগলের 3 নাম্বার বাচ্চা। না না, আমার শাশুড়ি মোটেও ছাগল নয়, উনি অনেক ভালো। কিন্তু অমন ভালো মানুষের যে কেমনে এমন উল্লুকের মতো একটা ছেলে হলো কে জানে। এবার নিজের পকেট থেকে মানি ব্যাগটা বের করে মানি ব্যাগের ভিতরে একটা ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুই পাশে বিনুনি করা স্কুল পড়ুয়া একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। তোমাকে আমার কাছে ফিরতেই হবে, ফিরতেই হবে, কারণ তুমিই আমার শেষ ঠিকানা। কোন সাহসে তুমি আমাকে ছেড়ে গিয়েছ? তুমি জানোই না, তোমাকে না দেখে আমি থাকতেই পারি না। ডিভোর্স পেপারটাতে সই করার সময় তোমার হাতটা কি একটুও কাঁপেনি? হয়তো কাঁপেনি। কাঁপলে কখনো তুমি ডিভোর্স পেপারে সইটা করতে পারতে না। এই 7টা বছর কতটা যন্ত্রণায় কেটেছে সেই খবর তুমি রেখেছ? রাখুনি। আমার প্রতিটা কষ্টের হিসেব তোমাকে দিতে হবে। আমাকে ডিভোর্স দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। বি রেডি ফর মাই পানিশমেন্ট। কোথাও বি রেডি। বারান্দায় দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে কথা। রুমি এসে মেয়েকে এমন শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়ের মাথায় হাত রাখলেন রিজিয়া বেগম। মন খারাপ মা? কথা আকাশের দিকে তাকিয়েই। আমার জীবনটা এমন কেন হলো মা?
নিজের করা একটা ভুলের জন্য আর কত আমি শাস্তি পাবো মা? রিজি বেগম বলছেন, এখনও সেই পুরনো কথা ধরে তুই বসে আছিস মা? কতবার বলেছি সব কিছু ভুলে যা, ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। চাইলে কি আর সব কিছু ভুলে যাওয়া যায় মা? মানুষ হয়তো নিজের সুখের কথা ভুলে যায়, কিন্তু নিজের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলো ভুলতে পারে না। আমার করা একটা ভুলের কারণে আজ আমি অপবাদে ডিভোর্সি। আমার করা একটা ভুলের কারণে তোমাকে আর বাবাকে কতটা অপমানিত হতে হয়েছিল, শেষে সহজ ছাড়তে হয়েছিল। আমি কিছুতেই বলতে পারছি না মা সেই দিনগুলোর কথা, কিছুতেই না। কেন এমনটা হলো? মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী বলে মনে হয় মা। মনে হয় আমি মরে গেলেই হয়তো ভালো হতো। মা মেয়ের কথার মধ্যে রুমে ঢুকলো কবির। মা, তোমার মেয়ে বেশি বড় হয়ে গেছে, খুব বুঝতে শিখেছে। এতই যদি নিজেকে অপরাধী মনে হয়, মরতে ইচ্ছে করে, তাহলে এখনও বেঁচে আছে কেন? নাকি কিভাবে মরবে তাও আমাকে শিখিয়ে বলে দিতে হবে? রিজিয়া বেগম বলছেন, কি হচ্ছেটা কি কবির? নিজের মনকে কেউ এমন করে কথা বলে? বলবো না তো কি করব? আমি কতবার ওকে বলেছি ওর মুখে যেন আর কখনোই মরার কথা না নেই। ওকে জানে না ওর এই ভাইটা ওকে কতটা ভালোবাসে? ওর মুখে মরার কথা শুনলে ওর ভাইয়ের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। কথা নিশ্চুপ, কোনো কথাই বলছে না, কারণ ও জানে ওর ভাই ওকে খুব ভালোবাসে। ওর মুখে মরার কথা শুনলেই এভাবে ক্ষেপে যায়। ভার্সিটির বারান্দা থেকে আনমনে হেঁটে যাচ্ছে কথা, মুখে প্রতিদিনের মতোই মাস্ক পরা। রাফিয়া বলছে, তুই এখন রোজে মাস্ক পরে কলেজ আসিস কেন বলতো? কথা থতমত খেয়ে বলে, আরে করোনার জন্য। কিন্তু করোনা তো এখন আর আগের মতো নেই, কেউ মানেও না তেমন। আরে আমি তো সচেতন নাগরিক, তাই এখন আমি মাস্ক ব্যবহার করি। কখন আবার করোনা এসে পড়ে বলা তো যায় না। ওনার তো আবার আসার কোনো সময় অসময় নেই। ওরে আমার সচেতন নাগরিক, এখন একটা কথা শোন। কি? 3 দিন পর আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। তো কি হয়েছে? রাফিয়া আমতা আমতা করে বলে, আমি না নাচে নাম দিয়েছি। বেশ ভালো তো, তাতে এত আমতা আমতা করার কি আছে? আমি না আরও একটা কাজ করেছি। কী কাজ? বলবো, আগে বল, রাগ করবি না? কী এমন কথা যাতে আমি রাগ করব না? রাফিয়া 2 চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি না গানে তোর নাম দিয়ে দিয়েছি। কথা বিস্ফোরিত চোখে রাফিয়ার দিকে তাকিয়ে বলল, কি? তুই গানে আমার নাম দিয়েছিস? তোর কি মাথা গেছে? মাথা যাবে কেন? তুই তো কি সুন্দর করে গান করিস। সব সময় নিজের প্রতিভাকে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখলে হয়, বাহিরেও একটু প্রকাশ করতে হয়। দেখ, বাড়িতে বসে গুনগুন করে 2-4টা লাইন গান গাওয়া আর ভার্সিটির কোনো একটা অনুষ্ঠানে গান গাওয়া কিন্তু এক কথা নয়। আমি কিছুতেই গান করব না। তা বললে কিন্তু হবে না, গান তোকে করতেই হবে, ব্যাস, এটা আমার শেষ কথা। কথা কিছুতেই গান গাইতে রাজি হচ্ছিল না। ও আগে কখনো এসব অনুষ্ঠানে গান গায়নি, ও কখনো গান শেখেও নি। মাঝে মাঝে যখন মন খুব খারাপ থাকে, নিজের অতীতের স্মৃতিগুলো ভয়ঙ্করভাবে মনের মধ্যে উকি দেয়, তখনই নিজের মনকে শান্ত করার জন্য একটু গান করে। তেমনই একদিন গান করছিল, তখন রাফিয়া শুনে ফেলে। তখন থেকেই মেয়েটা গান করার জন্য কথাকে জ্বালিয়ে মারছে। কথা তো কিছুতেই গান গাইবে না, আর রাফিয়াও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত বন্ধুত্বের দোহাই দিয়ে কথাকে গান গাইতে রাজি করালো রাফিয়া। কথা গান গাইতে রাজি হতে একটা বিশ্বজয়ের হাসি দিল রাফিয়া। ক্লাসে বসে আছে কথা, আজ আর প্রতিদিনের মতো পিছনে বসেনি, বসেছে মাঝখানে সারিতে। চারপাশের স্টুডেন্টের ভিড়ে ইভানের চোখে না পড়তে হয় যেন কথাকে। কিন্তু এত বুদ্ধি করেও কি শেষ পর্যন্ত লাভ হলো? ফলাফল সেই শূন্যই। তার জন্য এত কিছু সে ক্লাসে এসে ধরে ফেলেছে। হে ইউ, স্ট্যান্ড আপ। কথা কাছুমাছু করে দাঁড়ালো। কালকে ক্লাসে কোন টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম তার বিস্তারিত বলো। কথা কতক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো। কথা বলা বলেই ভালো স্টুডেন্ট, যত যাই হোক না কেন পড়াশোনার সময় ওর মন সেই দিকেই থাকে। যদিও কাল ক্লাসে ইভেন ঠিক কী কী পড়িয়েছিল ও তার কিছুই শুনিনি, কিন্তু কোন টপিকটা পড়িয়েছিল সেটা ওর মনে আছে। আর ওই টপিকটা আগে থেকে ওর পড়া, তাই উত্তর দিতে কোনো অসুবিধা হলো না। এদিকেও সঠিক উত্তর পেয়ে ওকে কোনো কথা শোনাতে না পেরে ইভান যেন একটু মনক্ষুণ্ণই হলো। কথার পড়া বলা শেষ হলে শুধু গম্ভীর কণ্ঠে কথাকে বলল, সিট ডাউন। ক্লাস শেষে ইভান চলে যেতেই মিশমি, কথার ক্লাসমেট, এসে কথাকে জিজ্ঞেস করলো, এই কথা, স্যারের সাথে তোমার কি কোনো শত্রুতা আছে নাকি? স্যার এসে প্রথম দিন থেকেই তোমাকে দোয়াদুই শুরু করে দিয়েছে?
কথাটা শুনে পাশে সবাই হু হু করে হেসে উঠল। কথা বেশ ভালো করে বুঝতে পেরেছে মিশমি ওকে একটু তিরস্কার করার জন্যই এমন করে কথাগুলো বলেছে, কারণ কথা ক্লাস টপার আর মিশমি দ্বিতীয় স্থানে, তাই এই বিষয়ে সে কথাকে সবসময় একটি হিংসে করেই চলে। নবীনদের বরণ করতে উৎসবের মেতে উঠেছে ভার্সিটির প্রাঙ্গণ। বেশিরভাগ মেয়েরাই আজ শাড়ি পরে এসেছে, আর ছেলেরা পাঞ্জাবি। চারদিকে উৎসব মুখর পরিবেশ। ভার্সিটির মাঠের মধ্যে স্টেজ সাজানো হয়েছে। কথাও আজ শাড়ি পরেছে। ও শাড়ি পরার একদমই ইচ্ছে ছিল না। শাড়ি পরতে ভালো লাগে না এমনটা নয়, আসলেও শাড়ি সামলাতে পারে না। শাড়ি পরলে শাড়ি সামলাতে সামলাতে অতিষ্ঠ হয়ে ওঠে। তাই ভেবেছিল ও শাড়ি পরবে না, কিন্তু এই রাপিয়া তো নাছোড়বান্দা। সে সকাল সকাল শাড়ি নিয়ে কথার বাড়িতে হাজির। তারপর একসাথে কথাকে শাড়ি পরিয়ে নিয়ে ভার্সিটিতে এসে হাজির। ওদের সাথে কবিরও এসেছে। কবির এমনিও বোনের বিষয়ে একটু বেশি প্রোটেক্টিভ। তার উপর আজ কথা গান গাওয়া বিষয়টা নিয়ে একটু বেশি নার্ভাস ছিল। আগে কখনো কোনো অনুষ্ঠানে গান করেনি, এই প্রথমবার। স্টেজের একপাশে একটা চেয়ারে বসেছিল ইভান। এসব অনুষ্ঠান বিভিন্ন স্থান ওর মোটেও ভালো লাগে না। একটা সময় ছিল যখন ইভান একা থাকতে পারতো না, সব সময় বন্ধু বান্ধবদের নিয়েই মেতে থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, তেমনি ইভানেরও হয়েছে, তবে একটু বেশি পরিবর্তন হয়েছে। ওর কোনো ইচ্ছে ছিল না এই অনুষ্ঠানে যোগ দেওয়া, কিন্তু ও ভার্সিটির একজন টিচার। ও যদি এই অনুষ্ঠানে না থাকে তাহলে বিষয়টা একটু খারাপই দেখায়, তাই তো বাধ্য হয়ে এই অনুষ্ঠানে আসতে হয়েছে। কথাটা পিছনে সারিতে বসেছিল। একে একে অনুষ্ঠানের এক এক পর্ব শেষ হচ্ছে। একটু পরেই কথাকে স্টেজে গান গাওয়ার জন্য ডাকবে। কথার খুবই নার্ভাস লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলা শুকিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 5 বোতল পানি শেষ করে ফেলেছে কথা। পানি খেতে খেতে পেট ফুলে গেছে কথার, কিন্তু তবুও যেন গলা শুকিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে কথার হাবভাব পর্যবেক্ষণ করছিল রাফিয়া। শেষ পর্যন্ত কথার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বলেই ফেলল, সামান্য একটা গান গাইতে যাচ্ছিস কথা, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ করতে যাচ্ছিস। এটা যুদ্ধ থেকেও কম কিছু নয়, আর এই সব কিছু তোর জন্য হয়েছে। আর একটা কথা বলবি কি, কানের নিচে একটা মেরে কানের বারান্দা ছুটিয়ে দিব। কথা ধমক শুনে চুপসে গেল রাফিয়া। এই মেয়েটা সাংঘাতিক, এখন একটা চড় থাপ্পড় মেরেও দিতে পারে। এ ভরা সমাজে চড় থাপ্পড় খেলে রাফিয়ার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। কবির বলছে, এত ভয় পাস না তো কথা, নিজের উপর ভরসা রাখবি, তুই পারবি। এ সামান্য একটা বিষয় এত ভয় ফেলে চলবে বল? নিজের উপর তোর কি কোনো ভরসা নাই? মনে মনে ভাববি তুই বাসায় বসেই গান করছিস, যেমন তোর মন খারাপ হলেই করিস। সামনে কে বা কারা আছে দেখার প্রয়োজন নাই। চোখ বন্ধ করে নিজের মনের মতো করে সুর তুলবি। ভাইয়া। ইভানের বড্ড অস্থির লাগছে। কতক্ষণ ধরে এই অনুষ্ঠানের বক্তৃতা শুনেই যাচ্ছে। প্রত্যেকে স্টেজে উঠে বলে সংক্ষিপ্ত বক্তব্য দিবে, কিন্তু তারপর তো এক একজন রচনা বলা শুরু করে দেয়। ইভান এবার অতিষ্ঠ। এতক্ষণ বক্তৃতার মধ্যে উঠে চলে যেতেও পারেনি, কারণ এতক্ষণ সব গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দিচ্ছিল। এদের বক্তব্যের মধ্যে উঠে যাওয়া মানে এদের অপমান করা। অবশেষে বক্তব্যর পর্ব শেষ হলো। ইভান বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস পেল। একটু পরে গানের পর্ব শুরু হবে। ইভানের কোনো ইচ্ছে নেই এখানে বসে বসে গান শোনানোর, তাই ইভান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। এরই মধ্যে স্টেজে অ্যানাউন্সমেন্ট হলো, এবার গান গাইবে তাজকিয়াতুন কথা। নামটা শুনে ইভান থমকে দাঁড়ালো। ওর পা যেন ওখানেই আটকে গেছে। ওর কানে শুধু একটা কথাই বাজছে, তাজকিয়াতুন কথা। তবে কি এই সে? তবে কি ইভানের 7 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো? ইভান তড়িৎ গতিতে পিছন ফিরে স্টেজের দিকে তাকালো। স্টেজে সে মাস্ক পরা মেয়েটি গানের প্রস্তুতি নিচ্ছে। কথা একটা বড় নিঃশ্বাস নিয়ে গান গাওয়া শুরু করলো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমার ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। গানটা শেষ করে কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর এইদিকে এক দৃষ্টিতে একজন তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। কত বছর পর সে তার প্রেয়সীকে সামনে থেকে দেখছে। যদিও সে মুখে মাস্ক পরা, কিন্তু তার প্রেয়সী যে তার সামনে সেটাই বা কম কিসের। ইভানের আর বুঝতে বাকি নেই এই কথাই তার কথু। এজন্যই তো এই কয়দিনে মেয়েটা ওর সাথে অস্বাভাবিক আচরণ করেছে, ওর কাছ থেকে লুকিয়ে বেরিয়েছে। এই কয়দিন যে কথা ইভানের থেকে লুকিয়ে বেড়াচ্ছিল, এটা ইভানের চোখ এড়ায় নেই। আর মূলত এই কারণে কথার উপর ও রেগেছিল ইভান।
তবে কি শুধু এই কারণেই কথার উপর ইভান রাগ দেখিয়েছে, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে তা ইভানের জানা নেই। তবে একটা ব্যাপার ইভান ভালো করে বুঝতে পেরেছিল, এই অপরিচিত মেয়েটা সামনে আসলেই কোনো একটা অজানা অনুভূতিতে চেয়ে যেত ইভানের সম্পূর্ণ হৃদয়। তবে আজ ইভান ভালোভাবে বুঝতে পারছে এ রমণী তার অপরিচিত নয়, তার পরিচিত, বড্ড পরিচিত, এ পৃথিবীতে সব থেকে বেশি পরিচিত। গানের পর্ব শেষ, এবার নাচের জন্য স্টেজে উঠবে রাফিয়া। মাত্রই তার নাম মাইকে বলা হয়েছে, রাফি স্টেজে উঠতে যাবে, এরই মধ্যে একটা শক্তপোক্ত পুরুষালী হাত ওকে টেনে নিয়ে গেল একটা ফাঁকা ক্লাসে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল রাফিয়া। ওকে পিছন দিক থেকে হঠাৎই টেনে নিয়ে আসায় এতক্ষণও মানুষটির মুখ দেখেনি। নাচের সময় ওকে এভাবে টেনে নিয়ে আসা দাউ দাউ করে ওর মাথায় আগুন জ্বলছে। কত আশা নিয়েছিল আজ জুনিয়রদের সামনে নেচে জুনিয়রদের পাগল করে ফেলবে, তার হতে দিল কই এ লোকটাকে দুটো কড়া কথা বলার জন্য মুখ উঠিয়েই সামনে তাকাতে বরকে গেল রাফিয়া। ওর সামনে রক্তবর্ণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে কবির। দেখে বোঝা যাচ্ছে কবির ভীষণ রেগে আছে। দেখে ওর ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি কবির ওকে গিলেই ফেলবে। স্টেজে উঠে দেই দেই করে ছেলেদের সামনে নাচবেন তাই না? খুব শখ নাচার তাই না? না মানে ইয়ে মানে কি? হ্যাঁ, বেশি নাচার শখ? একদম কোমর ভেঙে ঘরে বসিয়ে দিব। যেন আমাকে কেন চিনব না? আপনি তো আমার বান্ধবীর ভাই। কথাটা বলেই দু হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল রাফিয়া। এমনিতেই কবির ভীষণ রেগে আছে, তার মধ্যে কোনো কথা বলা আর নিজের গলায় নিজের ছুরি চালানো সমান কথা। এই কাজের জন্য আগেও কবিরের হাতে রাফিয়া দুটো চড় খেয়েছে, তবুও কেন যেন ওই রাগী ছেলেটাকেই ও ভালোবাসে। দুটো চড় খাওয়ার পর অনেকবার ভেবেছে কবিরের কাছ থেকে দূরে দূরেই থাকবে, কিন্তু পারেনি। কবির সামনে এলে ওর ভিতরের অজানা অনুভূতিগুলো কেমন যেন নাড়া দিয়ে ওঠে। চাইলেও সেই অনুভূতিগুলো সামলাতে পারে না রাফিয়ার এলোমেলো দৃষ্টি ফেলছে। এখন যেভাবে হোক এই রুম থেকে ওকে পালাতে হবে। ও চায় না আবার কবিরের হাতে চড় থাপ্পড় খেতে। আগের দুটো চড় ওর দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এবার চড় মারলে নির্ঘাত দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, পড়ে মাটিতে লুটোপুটি খাবে। আমি শুধু তোমার বান্ধবীর ভাই, আর কিছু না। হ্যাঁ, রাফিয়া একটু হাসার চেষ্টা করে বলে, আমার বান্ধবীর ভাই মানে আমারও ভাই। এই মুহূর্তে কবিরের সামনে নিজের মনের কথাটা বলা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সমান। এখন যদি রাফিয়া নিজের মনের কথাটা কবিরের সামনে বলে দেয়, কবির নির্ঘাত ওকে মাথায় তুলে একটা আছাড় মারবে, ওর কোমরটাই ভেঙে দিবে। তাই রাফিয়া নিজের মনের কথাটা মনের মধ্যে চেপেই রেখে দিল। এদিকে রাফিয়ার মুখে ভাই কথাটা সোজা গিয়ে কবিরের হৃদয়ে আঘাত করল। কবিরের এখন ইচ্ছে করছে সব ভেঙে গড়িয়ে দিতে। এতদিন যাকে হৃদয়ের আঙিনায় খুব সুন্দরভাবে নিজের প্রেয়সী রূপে সাজিয়েছে, তার মুখে বাই কথাটা যেন পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক কথা। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে কবির নির্ঘাত ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে। তাই কোনো কথা না বলে দুপদাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাফিয়া অবাক চোখে তাকিয়ে আছে কবিরের চলে যাওয়ার দিকে। কবির বাহিরে এসে কথার কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, এই কথা, বাড়ি যাবি চল। কথা ভাইয়ের দিকে তাকিয়েই আটকে উঠল। কবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কবিরের চোখের দিকে তাকিয়েই কথা বুঝে গেছে ওর ভাই ভীষণ রেগে আছে। কি এমন হয়েছে যাতে কবির এত রেগে আছে? তাহলে কি কবির ইভানকে দেখে ফেলেছে? কথাটা ভাবতেই কথা দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, কথারও এখন সেই অবস্থা। তুই যাবি নাকি আমি একাই চলে যাব? রাগ করছিস কেন ভাইয়া? আমি কি একবারও বলেছি আমি যাব না? রাফিয়া আসুক, একসাথেই না হয় যাই। রাফিয়ার নাম শুনেই কবিরের রাগ যেন আরও 100 ডিগ্রি বেড়ে গেছে। একদম ওই বচ্চাত মেয়ে মানুষের নাম আমার সামনে নিবি না। ওর কি হাত পা নেই? ও কি একা একা বাড়ি ফিরতে পারবে না? তোর যদি ওর জন্য এতই দরদ থাকে তাহলে তুই থাক, আমি গেলাম। ওই বচ্চাত মেয়ে মানুষের মুখ দর্শন করার আমার কোনো ইচ্ছে নেই। কথা এতক্ষণে বুঝতে পারলো কবিরের সাথে রাফিয়ার কিছু একটা হয়েছে, তাই ওর ভাই এতটা রেগে আছে। কিন্তু কি এমন হলো যে কবির এতটা রেগে আছে, ভেবেই পাচ্ছে না কথা। তবে কবির যে এখন ইভানের আসার ব্যাপারটা জানে না, সেটা নিশ্চিত হয়ে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো কথা। তারপর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে চল, আমিও যাই, রাফিয়াকে একটা মেসেজ করে দিবনি। পরের দিন ক্লাসে বসে আছে কথা, আজও মাস্ক পরে আছে। কিন্তু আজ অবাক করা বিষয় হলো ইভান আজ ওর সাথে খারাপ ব্যবহার তো দূরে থাক, টু শব্দও করেনি।
সবটা ভেবে প্রথমে একটু স্বস্তি পেলেও ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইভান কথাকে যেটা বলে গেল তাতে প্রতিদিনই থেকে আজকে একটু ভয় বেশি পেয়ে গেল। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইভান কথাকে উদ্দেশ্য করে বলে গেল, 5 মিনিটের মধ্যে আমার রুমে দেখা করবে। মুহূর্তেই কথার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কিন্তু ওর এই অবস্থা দেখে একজন বেশ মজা নিচ্ছে, সে হলো মিশমি। ইভান ক্লাস থেকে চলে যেতেই মিশমি কথার কাছে এসে একটা শয়তানি হাসি দিল। কি কথা, আজ মামলা মনে হচ্ছে একটু বেশি গুরুতর। রোজ তো স্যার তোমাকে ক্লাসে শাস্তি দেয়, আজ নিজের রুমে ডেকেছে, আজ তো মনে হয় তুমি শেষ। এমনিতে স্যার যার আগেই, ভাগ্যিস ওই হিটলারের নজর আমাদের কারো উপর পড়েনি, না হয়তো আমাদের জান তো কয়লা কয়লা হয়ে যেত, যা এখন তোমার হচ্ছে। বলে হাসতে হাসতে চলে গেল। কথা মিশমির একটা কথাও শোনেনি, শুনলে হয়তো কোনো উত্তর দিত। তার মনে এখন অন্য চিন্তা। হঠাৎ ইভান তাকে তার রুমে ডাকলো কেন? ইভান কি তবে তাকে চিনে ফেলেছে? কিন্তু আজকের ব্যবহারে তো তেমন কিছু মনে হয়নি, হয়তো অন্য কাজে ডেকেছে, শুধু শুধুই ভয় পাচ্ছে কথা। এসব ভেবে মনটাকে একটু বুঝ দিয়ে উঠেই পা বাড়ালো ইভানের রুমে যাওয়ার উদ্দেশ্যে। কথা গুটি গুটি পায়ে হেঁটে ইভানের অফিস রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। ভিতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতে দরজায় টোকা দিয়েই দিল। মে আই কামিন স্যার? ইয়েস কামিন। কথা ভয়ে ভয়ে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। ইভান এক দৃষ্টিতে একটা কাগজের দিকে তাকিয়ে কি যেন দেখছে। কথা যে তার সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। এদিকে কথার অবস্থা তো যায় যায়, নিজের অতীত, তার উপর স্যার, তার উপর বদ রাখি, সব মিলিয়ে টেনশনে কথার প্রাণ পাখি উড়ে যায় যায় আর কি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কথা। ইভান এখন পর্যন্ত কিছুই বলেনি, এমনকি একটা টু শব্দও করেনি। কথার আবার বেশ বিরক্ত লাগছে। একে তো সেই ইভান নামক মানুষটার সামনেই আসতে চায় না, তার উপর ইভান তাকে ডেকে এনে কিছু না বলে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছে, একটু বসতেও বলেনি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে কথার, এখন বসতেও পারছে না স্যারের সামনে। স্যার বলার আগে বসে পড়াটা একটা বেয়াদবি হবে, আর সেখানে ইভান যে রাগী, কীভাবে যে রিয়েক্ট করবে কে জানে। ভয়ে কিছু বলতেও পারছে না কথা। অনেকটা সাহস সঞ্চয় করে আবার কথা বলেই ফেলল, আচ্ছা আমার একটু কাজ আছে, আমি যাই স্যার। ইভান কোনো কথা বলছে না এখনও, কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা বলছে, মৌনতার সম্মতির লক্ষণ, তার মানে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আচ্ছা আমি আসছি স্যার। বলে পিছন ঘুরে যেই না সামনের দিকে পা বাড়াবে, তখনই পিছন থেকে ইভান বলছে, কোথায় যাচ্ছেন মিসেস মাসুদ আল ইভান? ইভানের ডাকটা শুনেই কথা থমকে দাঁড়ালো। তবে কি ইভান ওকে চিনে ফেলেছে? শেষ রক্ষা তাহলে আর হলো না। কথার গলা শুকিয়ে আসছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, পাও নড়ছে না। ইভান দৃঢ় পায়ে কথার সামনে এসে দাঁড়ালো, এক টানে কথার মাস্ক খুলে ফেলল। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল কথা। ইভান এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখছে। তার দুই চোখ যে তার প্রিয়তমাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত ছিল। আগের থেকে অনেকটা পাল্টে গেছে কথা। সে আর সেই দুই বেনুনি করা স্কুল পড়ুয়া মেয়েটি নয়, এখন সে ভার্সিটি পড়ুয়া। আগে থেকে সুন্দরী হয়েছে, শরীরে নারী নারী পরিবর্তন এসেছে। ইভান হঠাৎই কথাকে নিজের সাথে জড়িয়ে ধরল। আসলে এতদিন পর প্রিয়তমাকে কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি। কথা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর সে চিরচেনা পুরুষের স্পর্শে কথার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। শরীরের সকল শিরা উপশিরায় একটা অজানা অনুভূতি বিচরণ করছে। হার্টবিট বেড়ে গেছে, অসম্ভব গতিতে কলিজাটা লাফিয়ে চলছে। ইভান হঠাৎই কিছু একটা ভেবে কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ ধাক্কায় নিজের ভারসাম্য না রাখতে পেরে কথা নিচে পড়ে গিয়ে কথার কপাল কেটে গেছে। কপালে হাত দিয়ে ইভানের দিকে তাকিয়ে আটকে উঠল কথা। ইভানের চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন যেন ইভানকে খুব হিংস্র লাগছে। আগেও ক্লাসে ইভানকে রাখতে দেখেছে কথা, কিন্তু এতটা নয়। এই মুহূর্তে কথার কাছে ইভানকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে হচ্ছে। ইভান কথার হাত ধরে টেনে তুলে এক হাত দিয়ে কথার হাতটা মোচড় দিয়ে ধরে ওর পিছনে চেপে ধরল, আর অন্য হাত দিয়ে ওর গাল চেপে ধরল। এত জোরে ধরেছে যে মনে হচ্ছে দাঁতগুলো মনে হয় এখনই কথার গালে গেঁথে যাবে। ব্যথায় কথার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু সেদিকে ইভানের খেয়াল নেই। কি ভেবেছিলি তুই? তোকে আমি খুঁজে পাবো না? আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবি তুই? এত সহজ সব কিছু? আহ ছাড়ুন, আমার লাগছে।
ইভান আরও শক্ত করে কথার গাল চেপে ধরে। লাগুক, তোর লাগার জন্যই তো আমি ধরেছি। তোর সাহস কী করে হয়েছিল আমাকে ছেড়ে যাওয়ার? তোর সাহস কী করে হয়েছিল ডিভোর্স পেপারে সাইন করার? এত সাহস তোর? এ শাস্তি তো তোকে পেতেই হবে। ইভান কথার গাল এতটা শক্ত করে ধরেছে যে কথা কিছু বলতে চেয়েও পারছে না। কথা শেষ পর্যন্ত আর না পেরে নিজের পা দিয়ে ইভানের পায়ের উপর জোরে একটা পাড়া দিল। পায়ে ব্যথা পেয়ে ইভানের হাতের বাঁধনটা একটু আলগা হতেই কথা দৌড়ে পালালো। পালিয়ে আর যাবে কোথায় কুতুরানি? একবার যখন তোমাকে পেয়েছি, আমার কাছে বন্দি হতেই হবে। তোমাকে আমার কাছেই ফিরতে হবে। প্রায় 1 ঘন্টা ধরে বাথরুমের শাওয়ার ছেড়ে তার নিচে বসে কাঁদছে কথা। তখন কলেজ থেকে বেরিয়ে এক প্রকার ছুটে বাড়ি চলে এসেছে কথা। আজ তার খুব কষ্ট হচ্ছে। ও তো এমনটা চায়নি, তবে এমন কেন হলো? ও তো সবটা ছেড়ে সবাইকে মুক্তি দিয়েই চলে এসেছিল। তবে কেন ওর অতীত আবার সামনে এসে ও দাঁড়ালো? ওর তো কোনো অতীতকে পেছনে ফেলে একটু শান্তিতে থাকতে চেয়েছিল। সব কিছুর সাথে অনেকটা মানিয়েও নিয়েছিল। এই 7 বছরে তবে কেন ওর দরজায় ওর অতীত এসে আবারও কড়া নাড়ছে? আর ওর অতীতের এই মানুষটা এমন তো ছিল না। সে কেন এমন হয়ে গেছে? কেমন হিংস্র ভয়ঙ্কর হয়ে উঠেছে? তবে কি কথার জীবনে আবারও কোনো জ্বর আসতে চলেছে? যে জ্বর ঠিক আগের মতো করেই কথার জীবনটা লণ্ডভণ্ড করে দিবে? না, এবার আর কথা কিছুতেই তা হতে দিবে না। আগেরবার কথা ছোট ছিল তাই নিজেকে রক্ষা করতে পারিনি, নিজের সপক্ষে কোনো কথা বলতে পারিনি। কিন্তু এবার আর কথা সে ছোটটি নেই। এবার তাকে আর ভাঙা যাবে না। এবার তার জীবনের সকল সমস্যা সে সামনে থেকে মোকাবেলা করবে। এবার সে পালাবে না আর। নিজের অতীতে থেকে পালাতে পালাতে আজ সে বড্ড ক্লান্ত। প্রায় ঘন্টা দেড়েক পর কথা সাবান নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে দেখে ওর খাটের উপর পায়ের উপর পা তুলে শুয়ে আছে কবির। কথাকে বেরিয়ে আসতে দেখে কবির বলল, এতক্ষণ তোর বের হওয়ার সময় হলো? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কথা চুল মুছতে মুছতে বলল, অপেক্ষা কেন করছিলি কিছু বলবি? কিছু বলতে তো এসেছিলাম, কিন্তু এখানে এসে তো এখন আর আমার কিছু বলতে ইচ্ছে করছে না। মানে? তোর কপাল কাটলো কিভাবে? কথা আমতা আমতা করে বলল, কলেজে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিলাম মানে? তুই কি এখনও বাচ্চা? দেখে শুনে হাঁটতে পারিস না? কিভাবে পড়লি বল তো? এখন তুই আমাকে বকবি বল? এমনিতে পড়ে গিয়ে কপাল কেটে ফেলেছি। কী যে করিস না বলে ফার্স্ট এডের বক্সটা নিয়ে কথার সামনে বসলো। কথা একটা মুচকি হাসি দিল। এমন একটা বাই পেলে জীবনে আর কি লাগে? কথার কপাল ক্লিন করতে গিয়ে কবির অনুভব করলো কথার শরীর বেশ গরম। এই কথা, তোর কি জ্বর এসেছে? তোর গা গরম কেন? আমি কি জানি। কথার উত্তরে কবির তেতে উঠল। তোর শরীর অসুস্থ কিনা তুই জানিস না? কপাল কেটে বাসায় ফিরেছিস, শরীরে জ্বর নিয়ে ঘন্টা দেড়েক গোসল করেছিস। তুই কি চাস বলতো? তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? 2 ভাই বোনের চিৎকার চেঁচামেচি শুনে রিজিয়া বেগম দৌড়ে এলেন। কি হয়েছে? তোরা 2 ভাই বোন এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? চিৎকার করবো না তো কি করব? তোমার আদরের এই মেয়ে কি আমাকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিবে না নাকি? কলেজে গিয়ে কপাল ফাটিয়ে এসেছে, জ্বর নিয়ে ঘন্টা দেড়েক গোসল করেছে। সে কি কথা? কপাল ফাটিয়েছিস কিভাবে দেখি? আজ 2 দিন পর ভার্সিটিতে এসেছে কথা। জ্বরের কারণে কবিরকে 2 দিন আসতে দেয়নি। আর এই 2 দিনই ইভানের কী অবস্থা হয়েছিল একমাত্র সেই জানে। এতদিন পর সে তার প্রেয়সীকে খুঁজে পেয়েছিল, কিন্তু খুঁজে পাওয়ার পরে আবার তাকে হারিয়ে ফেলেছে। আর এই 2 দিন পুরো ভার্সিটি হন্য হয়ে খুঁজেছে কথাকে, কোথাও পায়নি। কথাকে না দেখে রাফিয়াকেও খুঁজেছে, কিন্তু সেও কলেজে আসেনি। কথাকে ছাড়া রাফিয়ার একা একা ভার্সিটিতে আসতে ভালো লাগে না, তাই সেও আসেনি। নিজের প্রেয়সীকে হারানোর ভয় ইভানকে আবারও জেঁকে ধরেছিল। নিজেকে ভীষণ পাগল পাগল লাগছিল। একটা সেকেন্ডের জন্য 2 চোখের পাতা এক করতে পারিনি। ক্লাসে ঢুকে কথাকে যেন দেখে প্রাণ ফিরে পেল ইভান, কিন্তু মনের মধ্যে কোথাও একটা চাপা অভিমান কষ্ট থেকেই গেছে। ইভানের দিকে তাকিয়েই আটকে উঠল কথা। ইভানের চোখগুলো কেমন লাল পোলা পোলা, চুলগুলো উস্কো খুস্কো। মানুষটাকে কেমন অসুস্থ অসুস্থ লাগছে। তবে কি ইভান অসুস্থ? ইভানের এমন অবস্থা দেখে মনের কোণে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছে কথা। কিন্তু ইভান আজ ক্লাসে কথাকে কিছুই বলেনি। ক্লাস থেকে বেরিয়ে কথা বাড়িতে ফিরবে, রাফিয়া একটু আগেই চলে গেছে। কথা আবার একটু লাইব্রেরিতে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে। কলেজের বারান্দা থেকে যাওয়ার সময় হঠাৎই কথা নিজের হাতে একটা টান অনুভব করলো। পিছনে ফিরে দেখে ইভান ওর হাত ধরে আছে। ইভানের চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। মানুষটা সবসময় কি রেগেই থাকে নাকি?
কথা কিছু বুঝে ওঠার আগে ইভান কথাকে তার অফিস রুমে টেনে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা আটকে দিল। সমস্যা কি? আমাকে এভাবে এখানে টেনে কেন নিয়ে এসেছেন? ইভান কথাকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, এটা তো আমার জিজ্ঞেস করার কথা। তো সমস্যা কি? 2 দিন ধরে কলেজে কেন আসিসনি? পালিয়ে বেড়াচ্ছিস আমার কাছ থেকে? কথা বলছে আমার ইচ্ছে আমি কলেজে আসিনি, তাতে আপনার কি? খুব কথা বলতে শিখেছিস তাই না? আর আমার কি? ভুলে যাস না তুই আমার স্ত্রী, আর স্ত্রী কখন কি করছে তার স্বামীর জানার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিসের অধিকার আর কিসের স্ত্রী? আপনার আর আমার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স কথাটা শুনেই ইভানের মাথায় যেন রক্ত উঠে গেছে। ইভান আবারও হিংস্র হয়ে উঠেছে। ইভান কথার গাল চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, কোনো ডিভোর্স হয়নি। কোনো ডিভোর্স না। কথা অবাক হয়ে বলল, মানে? ইভান বলছে, ডিভোর্স পেপারে শুধু তুই একা সই করেছিলি, আমি না। আর তাছাড়া যেদিন যেদিন আমাদের ডিভোর্সের শুনানির কথা ছিল তার একদিনও তুই বা আমি কেউই কোর্টে উপস্থিত থাকতে পারিনি, তাই আমাদের ডিভোর্সও হয়নি। আইনত তুই এখনও আমার স্ত্রী। বলে কথার গালটা আরও শক্ত করে চেপে ধরে আবারও বলা শুরু করলো, কিন্তু আমি একটা কথাই ভেবে পাচ্ছি না, তো সাহস হলো কি করে ডিভোর্স পেপারে সইটা করার? কথার গালটা এত জোরে চেপে ধরেছিল মনে হচ্ছিল এখনই গাল দুটো বেদ করে দাঁত বেরিয়ে আসবে। কথা চাইলেও কিছু বলতেই পারছে না। ও চোখ দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। কি হলো? কথা বলছিস না কেন? উত্তর দে। আমাকে কেন ছেড়ে এসেছিলি? আমার ভালোবাসা কি কম পড়ে গিয়েছিল, নাকি তুই আমাকে ভালোবাসতে পারিসনি? কথা কোনো কথা বলতেই পারছে না, শুধু নিজেকে ইভানের হাত থেকে ছাড়ানোর জন্য চটপট করছে। আনসার দে, ড্যামিট। বলে কথাকে এক প্রকার সরে নিচে ফেলে দিল। এক্ষুনি চলে যায় এখান থেকে, না হয় আমি খারাপ কোনো কিছু করে ফেলবো। আমি চাই না তোর মৃত্যু আমার হাতে হোক, এই মুহূর্তেই হয়ে যাক। তোর এখনও অনেক শাস্তি পাওয়া বাকি। এই ইভানকে কথার বড্ড অচেনা লাগছে। আগে তো ইভান এমনটা ছিল না। না না, এই ইভানকে কথা চেনে না। এই ইভান আগে সেই ইভান না। এই ইভান হিংস্র পশুর সমান। আগের ইভান হলে কথাকে কখনোই কষ্ট দিতে পারত না। কথা তড়িগড়ি করে উঠে দরজা খুলে এক দৌড়ে চলে গেল। কথা যাওয়ার দিকে তাকিয়ে ইভান বলছে, কেন করলে এমন তুমি? তোমাকে কষ্ট দিলে আমারও যে ভীষণ কষ্ট হয়। তোমাকে যতটা আঘাত করি তার দ্বিগুণ আঘাত যে আমার বুকে লাগে কোথাও। কেন আমাকে ছেড়ে চলে এসেছিলে? কেন বলো? পরের দিন ইভানের ক্লাস করছিল কথা। হঠাৎই ইভান বলছে, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছিলাম, কে কে করেছো জমা দিয়ে যাও। অ্যাসাইনমেন্টের কথা শুনে যেন কথা রাফি আকাশ থেকে পড়ল। ওরা তো এই কদিন ক্লাসে আসেনি, আর কেউ ওদের বলেও নি অ্যাসাইনমেন্টের কথা। রাফিয়া বলছে, এই কথা আজ মনে হয় আমরা শেষ রে। চুপ কর, এখন কি করব সেটা ভাব। ইভান বলছে, মিস কথা এবং রাফিয়া, আপনাদের দুজনের অ্যাসাইনমেন্ট কোথায়? কথা আর রাফিয়া দুজনেই দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। ইভান কথা আর রাফিয়ার বেঞ্চের কাছে এসে, ভার্সিটিতে আসেন কি নিজেদের চেহারা দেখাতে নাকি ঘুরতে? অ্যাসাইনমেন্ট করেননি কেন? রাফিয়া বলছে, সরি স্যার, আসলে এই 2 দিন ক্লাস করিনি তো তাই জানতাম না। অন্যদের কাছ থেকে কেন জেনে নেননি? সরি স্যার, আপনি বসুন। আর এই যে আপনি, কথার দিকে তাকিয়ে বলছে, অ্যাসাইনমেন্ট করেননি কেন? সরি স্যার, জানতাম না। তা জানবেন কিভাবে? সারাদিন চিনতেই যদি থাকে গান গেয়ে ছেলেদের নিজেদের বশে করা, তাহলে অন্যদের কথা তো না জানারই কথা। ইভানের কথা শুনে কথার শরীর রিরি করে উঠল। ওকে আগে কেউ এমন কিছু বলেনি কখনো। বলবে কিভাবে? ও সব সময় ছেলেদের থেকে দূরে দূরেই থাকে একটু। ক্লাসের সবাই এই বিষয়টা খুব ভালোভাবেই জানে। সেখানে ইভানের এত বড় একটা অপবাদের কথা কিছুতেই মেনে নিতে পারছে না। আমি অ্যাসাইনমেন্ট আনিনি ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এত বড় বড় কথা বলতে পারেন না স্যার। আমি ঠিক আর কি বলতে পারি সেটা তোমার ভাবনারও বাইরে। এগুলো অন্তত একজন ভার্সিটির শিক্ষকের কাছ থেকে কোনো কাম্য নয়। রাফিয়া ফিস করে বলে, এই কথা কি করছিস? চুপ থাক। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আমার শেষ ঠিকানা। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।